আচ্ছা, আর কস্ট চ্যাপ্টার থেকে কি পড়বো একটু দেখো। ডিফাইন এক্সপ্লিসিট ইমপ্লিসিট কস্ট উইথ এক্সাম্পল। তারপরে হচ্ছে শো দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক প্রফিট অ্যান্ড ম্যাম অ্যাকাউন্টিং একটু প্রফিট। একটু আস্তে আস্তে ম্যাম, একটা একটা করে লিখে নি। ডিফাইন এক্সপ্লিসিট ইমপ্লিসিট কস্ট উইথ এক্সাম্পল। তারপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন ইকোনমিক প্রফিট অ্যান্ড অ্যাকাউন্টিং প্রফিট। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কস্ট ক্যালকুলেশন। এই ফর্মুলা গুলো দিয়ে একটা টেবিল ছিল সেটা। ডিফারেন্ট টাইপস অফ কস্ট ক্যালকুলেশন। ম্যাম এই যে হুম, ডিফারেন্ট টাইপস অফ ক্যালকুলেশন, এগুলো কি সবগুলো হচ্ছে ডিফাইন করব তাই? না না, ক্যালকুলেশন মানে কি, তোমার এই যে এই টেবিলটা বলছিলাম না যে কিছু ইনফরমেশন থাকবে আর কিছু জি ক্যালকুলেট। জি ma'am। তো তার আচ্ছা। জন্য হচ্ছে ওই ফর্মুলার স্লাইডটা দেখতে হবে যে কিভাবে ক্যালকুলেট করবো। ফর্মুলা না জানলে তো এই ক্যালকুলেশন করতে পারবো না। আচ্ছা, জি ma'am। তারপরে লেখো why short run average cost curve and long run average cost curve are U-shaped. Why short run average cost and long run average cost are U-shaped. আচ্ছা, শর্ট রান এভারেজ কস্ট বলতে এসি কার্ভ যেটা, এইটা পড়ছিলাম না, এসি কার্ভ ইউ শেপ, কারণ হচ্ছে এভিসি আর এএফসি এর জন্য। এমসি কার্ভটা না দিলেও হবে। তো এই এসিটা হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট কার্ভ, আর লং রান এভারেজ কস্ট কার্ভ হচ্ছে এইটা এলএসি। তো লং রান এভারেজ কস্ট কার্ভ ইউ শেপ কারণ হচ্ছে ডিউ টু ইকোনমিজ অফ স্কেল অ্যান্ড ডিসইকোনমিজ অফ স্কেল, এই দুইটা রিজনে। তো ইকোনমিজ অফ স্কেলটা কি, ইকোনমিজ অফ স্কেলটা হচ্ছে ভালো অবস্থা, মানে আমার হচ্ছে আউটপুট যত ইনক্রিজ করবে আমার এভারেজ কস্ট হচ্ছে তত ডিক্রিজ করে, এটাকে আমরা ইকোনমিজ অফ স্কেল বলি। কি কারণে হতে পারে, স্পেশালাইজেশনের কারণে হতে পারে, টেকনোলজির আপডেট হওয়ার কারণে হতে পারে সেটা। আর ডিসইকোনমিজ অফ স্কেল বলছে যে যেটা আউটপুট আমার যত ইনক্রিজ হবে সাথে সাথে আমার এভারেজ কস্টও ইনক্রিজ হচ্ছে। তো এটা কি জন্য হয়, কস্ট যদি ইনক্রিজ হয় এটা তো আমার ভালো না, তার মানে এটা হচ্ছে ম্যানেজমেন্টের বিভিন্ন প্রবলেমের কারণে হতে পারে। সো দিস ইজ এলএসি কার্ভ। ঠিক আছে, এবং এলএসি কার্ভটাকে আমরা বলছি দিস ইজ দ্য এনভেলপ অফ অল পসিবল প্লান্ট সাইজ অলসো নোন অ্যাজ প্ল্যানিং কার্ভ। তো এনভেলপ কার্ভ মানে এনভেলপটা হচ্ছে কি, খাম আটকিয়ে রাখা। ঠিক আছে, মানে বিভিন্ন শর্ট রান কার্ভ মিলিয়ে তো লং রান কস্ট কার্ভ হয়, এই কারণে বলছে এনভেলপ কার্ভ। এই যেটা ভিতরে এই যে ছোট ছোট শর্ট রান কার্ভ দেওয়া, এর মিনিমাম পয়েন্ট দিয়ে লং রান কার্ভ করেছে, এবং দেখো যেখানে Q1 ডিনোট করা আছে এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম লেভেল অফ আউটপুট, কারণ এর আগ পর্যন্ত এটা কিন্তু আমার ডাউনওয়ার্ড স্লোপিং এলএসসি কার্ভটা। তো ডাউনওয়ার্ড স্লোপিং যখন হচ্ছে তার মানে কি, আমার প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে কিন্তু আমার কস্ট ডিক্রিজ হচ্ছে, এই জন্য এটাকে বলছি ইকোনমিজ অফ স্কেল, ওই পার্টটুকু। আর তারপরে Q1 এর পরে যতই আমার প্রোডাকশন ইনক্রিজ করুক না কেন, এটা হচ্ছে আমার কস্টও কিন্তু ইনক্রিজ হচ্ছে, যার কারণে কার্ভটা হচ্ছে তোমার আপওয়ার্ড স্লোপিং কার্ভ, মানে এটাও বাড়ছে এটাও বাড়ছে, পজিটিভ রিলেশন, সেই কারণে বলছে ডিসইকোনমিজ অফ স্কেল। তো এটা যদি আসে তাহলে হচ্ছে এই স্লাইডটা এই তিনটা। ম্যাম আমরা যদি এই কোশ্চেনটা যদি আসে তাহলে কি আমরা টেবিল আউট করে দিব নাকি জাস্ট এমনি জাস্ট এরকম একটা না না, টেবিল কার্ভ আউট লাগবে না, করে? জাস্ট এই তিনটা স্লাইড হিসাবে যা লেখা আছে, জাস্ট এই কার্ভটা দেওয়ার পরে বলবা এলএসিটা হচ্ছে শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভ, যেখানে মিনিমাম পয়েন্টে আমার ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে Q1।
ম্যাম এখানে তাহলে টেবিল আমাদের আর কি কোনো মার্ক করা লাগবে না, আমরা আর কি এটা আন্দাজের উপরে আর কি এই হ্যাঁ হ্যাঁ টেবিলটা আর্ট করবো, কার্ভটা আর্ট হুম করবো। এসি ঠিক আছে ম্যাম। কার্ভটাও সেম, জাস্ট এসি কার্ভ এমনি ড্র করে দিতে পারো, এই যে যেটা ছিল। জি ম্যাম। যদি টেবিল দেওয়া না থাকে, আর যদি টেবিল থাকে বলে যে টেবিল থেকে করো, তখন তো টেবিল থেকে, নিজেদের টেবিল করার দরকার নেই, কোনো কোশ্চেন নেই। ঠিক আছে? ম্যাম এটা কয় জি ম্যাম। মার্কের কোশ্চেন আসতে হুম পারে? এই কোশ্চেনটা কয় মার্কের আসতে পারে ম্যাম? 4 মার্কের? যদি এই কোশ্চেনটা আসে আর কি, তাহলে 4 মার্কের আসবে এমন? একটা আসলে 3 কি 4, আর যদি দুইটাই আসে যে শর্ট রান এভারেজ কস্ট অথবা লং রান, দুইটাই একসাথে আসলে আর একটু বেশি 6 মার্কস এরকম। কেন বাবার কাছে তাও রেখে থাকবো। বোঝা গেছে? দুইটা একসাথেও আসতে পারে, কি একটাও আসতে পারে। ওকে ম্যাম। আচ্ছা তাহলে এই চ্যাপ্টার শেষ, মার্কেটে ছিলাম আমরা। ম্যাম এই চ্যাপ্টারের লাস্টের প্রশ্নটা কি বললেন? ওয়াই লং রান শর্ট রান ইউ শেপ, হ্যাঁ তারপরে মানে শোনো, এভারেজ কস্ট কার বলছি, ঠিক আছে? এসি কার্ভ যেটা, এসিতে কি এভারেজ কস্ট, জি তো ওই কার্ভটা কেন ইউ শেপ, ইউ জি আকৃতির হচ্ছে না, ইউ এর মতো দেখতে। জি এখন এইটা হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে শর্ট রানে থাকে আর একটা লং রানে থাকে। এখন শর্ট রানেরটা কেন ইউ শেপ হলো না, হ্যাঁ শর্ট রানেরটা কেন ইউ শেপ, সেটা হচ্ছে এইটা। এসি মানে হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট কার্ভ, জি এভিসি এবং এএফসি এর জন্য। আর যেটা আমরা এলএসি দেখিয়েছি সেটা কই, এলএসি মানে হচ্ছে লং রান এভারেজ কস্ট, এইটা ইউ শেপড হচ্ছে, এইটার কার্ভ হচ্ছে এটা। ওকে ওকে এই অ্যাসাইনমেন্ট সবাই জমা দিয়েছো? Yes, ma'am. হ্যাঁ ম্যাম দিয়েছিলাম তো। আচ্ছা মার্কেটে হচ্ছে টাইপস, ওই যে ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কেট, এটা পড়ছিলাম না, এখানে পড়াচ্ছিলাম। না ম্যাম, ওই শুরুতেই মার্কেটটা শুরু হলো, তারপর আপনার একটা ফোন আসলো, তাই বলছিলেন যে এটা অনলাইনে নিয়ে নেবেন ক্লাসটা। আচ্ছা এখানে হচ্ছে মার্কেটের টাইপস অফ মার্কেট যদি আমরা বলি, তাহলে বিভিন্ন ভাবে মার্কেটটাকে ভাগ করা যায়, এরিয়া ভিত্তিতে করা যায়, তারপরে হচ্ছে তোমার টাইম পিরিয়ডের উপরে ভাগ করা যায়, এটা বলছে কম্পিটিশনের উপরে ডিপেন্ড করে। তো মেইনলি কম্পিটিশনের উপর ডিপেন্ড করে মার্কেটটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, একটা বলছে ইমপারফেক্ট কম্পিটিশন। এবং ইমপারফেক্ট কম্পিটিশনটাকে আমরা আবার 4টা ভাগে ভাগ করেছি, মনোপলি, ডুওপলি, অলিগোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন। ঠিক আছে? তার মানে টোটাল যদি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে লিখি 5টা কিন্তু ভাগ, মানে পারফেক্ট কম্পিটিশন একটা, ইমপারফেক্ট 4টা। এবং এই যে 4টা, এই 4টা বলছে অন দ্য বেসিস অফ সেলার, কারণ আমাদের মার্কেট হচ্ছে অন দ্য বেসিস অফ বায়ারও আছে, আমরা শুধু সেলারটা দেখবো। তো পারফেক্ট কম্পিটিশন মানে কি, যেখানে কম্পিটিশন আছে, কম্পিটিশন থাকতে গেলে অবশ্যই আমার অনেক সেলার থাকবে, তাহলে যে প্রোডাক্টের অনেক সেলার আছে তার মানে তার বায়ার্সও বেশি, সো মেনি বায়ার্স মেনি সেলার্স। এবং প্রোডাক্ট গুলো বলছে হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস মানে হচ্ছে একই ধরনের, সিমিলার কোয়ালিটি। এখন এইটা হচ্ছে মেনি বায়ার সেলার যদি হয়, তার মানে হচ্ছে তোমার নেসেসারি প্রোডাক্টের জন্য, মানে চালের বাজার, ডালের বাজার, এরকম। তো চাল, চালটা এমন একটা জিনিস যেটা কিন্তু হচ্ছে আমাদের সবারই দরকার। তার মানে আমার এবং একটা বাজারে গেলে দেখবা যে একই টাইপের চাল হয়তো পাশাপাশি 5টা 6টা দোকানে সেল হচ্ছে। সেই কারণে ওই মার্কেটে কেউ হচ্ছে নিজেরা প্রাইস সেট আপ করে না, কারণ 5 দোকানে যদি একই চাল বিক্রি হয়, একজন যদি 1 টাকা বেশিও নেয় তাহলে তার দোকানেরটা বিক্রি হবে না। সেই কারণে আমরা পারফেক্ট কম্পিটিশনের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স এ বলতে পারি, সেলার্স আর প্রাইস টেকার, নট দ্য প্রাইস মেকার। তারা হচ্ছে প্রাইসটা মেক করে না, তাদেরকে প্রাইসটা নিতে হয়। এই যে ফার্মস আর প্রাইস টেকার, প্রি এন্ট্রি এন্ড এক্সিট ইন দ্য মার্কেট, তার মানে এই বিজনেসটা যে কেউ যে কোনো সময় শুরু করতে পারে, যে কেউ যে কোনো সময় এটা মানে সেখান থেকে কুইট করতে পারে। এখন কিভাবে হচ্ছে মানুষ কেন বিজনেস শুরু করবে, কারণ যদি দেখে যে পাশাপাশি কারো হচ্ছে প্রফিটটা হাই, সেই কারণে বলছে হাই প্রফিট অ্যাট্রাক্ট সেলার, লো নো আর নেগেটিভ প্রফিট ডিসকারেজ সেলার, অল গুডস আর সোল্ড এট সেম প্রাইস, সব প্রোডাক্ট হচ্ছে একই প্রাইস সেল হয়।
এবং যেহেতু আমরা বলছি যে অ্যাভেলেবল একটা প্রোডাক্টের মার্কেট কি নেসেসারি প্রোডাক্টের মার্কেট, সেই কারণে বলছে both buyers and sellers are aware about the price of the good in different places. মানে বায়ার্স এবং সেলার্স বোথ পার্টিরই হচ্ছে মার্কেট বিষয়ে একটা নলেজ থাকে। ট্রান্সপোর্টেশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্টটা হচ্ছে আমার টোটাল কস্টের সাথে কিন্তু অ্যাড হয়। তো এই কারণে বলে যে মার্কেটের লোকেশনটা একটা সুইটেবল প্লেসে হতে হয়। মার্কেট মানে সরি ফার্মের লোকেশনটা মানে যাতে এটা মার্কেটের কাছাকাছি থাকে, তাহলে আমার ট্রান্সপোর্টেশন কস্ট কম। এই কারণে যদি কাছাকাছি মার্কেট হয় কিংবা লোকাল মার্কেটে আমরা কিন্তু দেখি যে বায়ার্স এর কোনো ট্রান্সপোর্টেশন কস্ট লাগে না। এরিয়া ভিত্তিতে মার্কেটটাকে আমরা ৩ ভাগে ভাগ করি, লোকাল, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল। লোকাল মানে কি, যে এলাকায় বাস করি সে এলাকার যে মার্কেটগুলো, তাহলে এখানে বায়ার্স এর মুভমেন্টের জন্য কোনো প্রয়োজন নাই, মানে টাকা ট্রান্সপোর্টেশন কস্ট লাগছে না। সো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে তার টোটাল কস্টও তখন কম। পারফেক্ট মোবিলিটি অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি ছিল? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, 4টা। সো যদি মার্কেটে ডিমান্ড এক্সিস সাপ্লাই, সাপ্লাই থেকে যদি ডিমান্ড বেশি হয় তাহলে কি আমার প্রোডাকশন বেশি করতে হবে। প্রোডাকশন বেশি করার জন্য সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে তাহলে এডিশনাল লেবার অ্যান্ড ইনপুটস ক্যান এন্টার ইজিলি ইন দ্য মার্কেট, মার্কেটে তখন আমার লেবারও লাগবে, ইনপুটও লাগবে। বাট ইফ নট ডিমান্ডেড, যদি ডিমান্ড বেশি না হয় তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, ফ্যাক্টরস ক্যান মুভ আউট ইজিলি, মানে ফ্যাক্টর গুলো তখন মার্কেট থেকে চলে যায়, মানে তখন তো আর লেবার লাগবে না কিংবা আমার র মেটেরিয়াল মেশিনারিজ কিছুই লাগছে না। ইমপারফেক্ট কম্পিটিশনে মনোপলি, মনোপলিটা হচ্ছে একচাটিয়া বাজার যেটা আমরা বলি। এ সিঙ্গেল সেলার এক্সিস্টস ইন দ্য মার্কেট, দেয়ার ইজ নো ক্লোজ সাবস্টিটিউট প্রোডাক্ট। একজনই সেলার এবং সে মনোপলি বিজনেস মানে একচেটিয়া বাজার বলছি, তার মানে সেই ক্ষেত্রে হচ্ছে তার কোনো মার্কেটে ক্লোজ সাবস্টিটিউট প্রোডাক্ট নেই, তার অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট আমরা পাই না। সেলার কন্ট্রোল হোল সাপ্লাই অ্যান্ড ফিক্স দ্য প্রাইস, সেলাররা হচ্ছে সাপ্লাই কন্ট্রোল করে এবং প্রাইসটাও ফিক্সড করে। কারণ কি, মানে মনে করো কিভাবে প্রাইস ফিক্সড হচ্ছে, যে 10 টাকা খরচ হলো, সে এখন 60 টাকা প্রোডাক্টের প্রাইস নিচ্ছে, কারণ তার অল্টারনেটিভ প্রোডাক্ট আমরা মার্কেটে পাই না, সো ওটা 60 টাকা প্রাইস হলেও আমরা কিনে নিব। আর সাপ্লাইও কন্ট্রোল করে, কারণ অনেক সময় মার্কেট শর্টেজ ক্রিয়েট করে, মার্কেটে সাপ্লাই না দিয়ে সে রেখে দেয়, কারণ তাহলে প্রাইসটা বাড়িয়ে দিতে পারবে। Seller does not want to sell more at lower price, rather it sells less at higher price. It makes higher profit. So profit, high profit এর জন্য দেখা যায় যে দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে সে লো প্রাইস যদি রাখে তাহলে কি অনেক প্রোডাক্ট সেল হবে, আর যদি হাই প্রাইস চার্জ করে তাহলে কম সেল হবে। এখন দুই ভাবেই প্রফিট গেইন করা যায়। এখন মনোপলি মার্কেটের সেলারের টার্গেট হচ্ছে সে হাই প্রাইস চার্জ করে কম সেল হলেও সেভাবে সে প্রফিটটা দ্রুত উঠাই নিবে। And in this market, farm is the price maker. এটা কিন্তু আমরা আগে বলেছিলাম পারফেক্ট কম্পিটিশন, ফার্ম ইজ দ্য প্রাইস টেকার, কিন্তু এখানে সে তো নিজেই প্রাইস মেক করে, তার কারোর উপরে ডিপেন্ড করতে হয় না। একটা এক্সাম্পল বলতে পারো মনোপলি? আমাদের আশপাশে যা কিছু আছে, মনোপলির এক্সাম্পল কি হবে? ইলেকট্রিসিটি, এটা মনোপলি না? কারণ হচ্ছে যে চার্জই করা, আগে যখন হচ্ছে প্রিপেড সরি পোস্টপেড ছিল, যে পরিমাণ চার্জ নেওয়া হতো ওইটাই আমরা কিন্তু সবাই দিতে বাধ্য, কারণ তার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। এখনো হচ্ছে শহরের জন্য এটা হচ্ছে মনোপলি, বাট গ্রামে যদি যাই আমার অল্টারনেটিভ আরেকটা ওয়ে আছে না, পল্লী বিদ্যুৎ। সো সেটাকে আমরা বলবো তাহলে ডুওপলি, মানে দুইজন মাত্র সেলার। এখন এই দুইজন সেলার বলতেও তার বিহেভটা মনোপলির মতোই, অনেক বেশি সেলার তো না। এরপরে হচ্ছে অলিগোপলি, অলিগোপলিটা হচ্ছে মোর দ্যান 2 সেলার্স, 6-7 জন এরকম। তো few seller in the market, every seller can influence the price and output. One firm's action influence the rivals. এবং প্রত্যেক সেলাররাই মার্কেট প্রাইস কে ইনফ্লুয়েন্স করতে পারে, এবং দেখা যায় যে বড় বড় ফার্মগুলো সাধারণত ছোট ফার্মের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা প্রভাব ফেলে। কারণ বড় ফার্মগুলো যদি প্রাইস, সাপোজ মনে করো ফোন কোম্পানি, এটা অলিগোপলি মার্কেট, একজন যদি ইয়ে কমিয়ে দেয়, প্রাইস রেট কমিয়ে দেয়, কল রেট,
তাহলে আরেকজনও কিন্তু কমিয়ে দিতে বাধ্য, তা না হলে তার প্রোডাক্টটা তার সিমটা কিন্তু সেল হবে না। প্রোডাক্ট ক্যান বি অলমোস্ট সিমিলার অর ডিফারেন্সিয়েবল, তো সিম তো অলমোস্ট সেম। এখন এই ডিফারেন্সিয়েবল বলতে এখানে কি কিছু কিছু যেমন দেখা যায় অফার কিছু চেঞ্জ থাকে, ডিফারেন্স থাকে, এছাড়া মোরাললেস হচ্ছে সিমিলার কোয়ালিটি। মেডিসিন হতে পারে অলিগোপলি মার্কেট। লাস্ট ওয়ান হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশনটা হচ্ছে নাম্বার অফ সেলার আর মেনি বাট নট সো লার্জ অ্যাট পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশনের মতো বেশি না। পারফেক্ট কম্পিটিশন তো আমরা চাল ডালের বাজার বলেছি, তাই না, একেবারেই নেসেসারি প্রোডাক্ট। তাহলে মনোপলিস্টিক কম্পিটিশন কি হতে পারে? ম্যাম এই যে টুথপেস্ট সাবান এইগুলা না? হ্যাঁ, সাবান, শ্যাম্পু, কসমেটিক্স এই টাইপস এর জিনিসগুলো। প্রোডাক্টস অফ দ্য রাইভালস আর নট হোমোজেনিয়াস, দেয়ার আর সাম ডিফারেন্স আছে অবশ্যই, কারণ হচ্ছে এখানে প্রোডাক্টের ব্র্যান্ড হিসাবে কোয়ালিটিও পার্থক্য হয়। সেম প্রাইস ডাজ নট এক্সিস্ট ইন ডিফারেন্ট মার্কেট। ডিফারেন্ট মার্কেটে প্রাইসটা অনেক সময় সেম থাকে না, মানে চেঞ্জ হয়। এভরি ইউনিট ইজ নট সোল্ড এট দ্য সেম প্রাইস, এবং প্রতি ইউনিটও যে আমার মানে একই প্রাইসে সেল হচ্ছে সেটা না। ওই যে অনেক সময় বেশি নিলে দেখা যায় যে একটু প্রাইস কম পড়ে, এটা। সো ক্যারেক্টারিস্টিক্স যদি আসে, টোটালটাই যদি আসে তাহলে কিন্তু এই পর্যন্ত। আবার অনেক সময় কোশ্চেন হয় যে শুধুমাত্র ইমপারফেক্ট এর ক্যারেক্টারিস্টিক্স লেখো কিংবা শুধুমাত্র পারফেক্ট কম্পিটিশনের লেখো, তখন সেটা সেইভাবে হবে। ম্যাম এটা থেকে তাহলে কি প্রশ্ন লিখবো আমরা, যে ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যাঁ, হচ্ছে briefly discuss the characteristics of different types of market. এটা না কেন? আর ফার্স্টে হচ্ছে ডেফিনেশনটা পড়বা, মার্কেট কাকে বলে। আচ্ছা, এরপরে হচ্ছে দুটো টেবিল আছে, একটা হচ্ছে মনোপলি মার্কেটের জন্য, একটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেটের জন্য, ঠিক আছে। এখন মনোপলি মার্কেটের টেবিলটা কম্পেয়ার করে দেখো যে এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস আর এভারেজ রেভিনিউ সমান, প্রতিটা ইউনিটে দেখো সেম, ঠিক আছে। ম্যাম আরেকবার একটু বলেন, আপনার কথাটা আসেনি। মনোপলি মার্কেটে প্রাইস এবং এভারেজ রেভিনিউ দুইটা হচ্ছে সমান, একই ভ্যালু না। প্রাইসের ভ্যালুও দেখো, সরি, প্রাইসের ভ্যালু গুলো দেখো এবং এভারেজ রেভিনিউর ভ্যালুটা দেখো, একই। ঠিক আছে, ম্যাম এগুলা কি দেওয়া থাকবে নাকি আমাদের বের করে নেওয়া না লাগবে? দেওয়া থাকবে, বাট এটা ক্যালকুলেশন করেছে কিভাবে, সেলস এবং প্রাইস এই দুইটা গুণ করে হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল থেকে এভারেজ বের করেছি, টোটাল ডিভাইডেড বাই সেলস ইউনিট। দেখো 42 ডিভাইডেড বাই 2 তাহলে আমার 21, ঠিক আছে। 60 ডিভাইডেড বাই 3 তাহলে হচ্ছে আমাদের 20। এরপরে হচ্ছে এমআর মানে মার্জিনাল রেভিনিউ। মার্জিনালের ফর্মুলা মনে আছে? হ্যাঁ ম্যাম ওই যে মাইনাস করতে হয় না, বা একটা টোটালের মাইনাস, তাহলে 42 মাইনাস 22 দেখো 20। টোটালের ডিফারেন্স না মার্জিনাল, পার ইউনিট চেঞ্জ যেহেতু। সো এইভাবে আমরা মনোপলিতে টেবিলে দেখছি প্রাইস এবং এভারেজ রেভিনিউ সমান। তো অনেক সময় কোশ্চেন হয় যে রিলেশনশিপ এমন টোটাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, প্রাইস ইন মনোপলি মার্কেট। তো যদি টেবিল দেওয়া থাকে তখন এই টেবিল থেকে আমরা কার্ভ করব। এখন আমরা যদি এভারেজ রেভিনিউর জন্য কার্ভ করি, তার মানে ওইটা সমানই আমি প্রাইস কার্ভ বলবো, একই ভ্যালু তো সেম। আরেকটা করব মার্জিনাল রেভিনিউ কার্ভ, আর একটা টোটাল রেভিনিউ কার্ভ। এখন দেখি এমআর এর ভ্যালু গুলো কি ডিক্রিজ হচ্ছে না নাকি ইনক্রিজ হচ্ছে? ডিক্রিজই তো এমআর হচ্ছে, মার্জিনাল তো ডিক্রিজই তো হবে। ডিক্রিজ হচ্ছে, তার মানে এমআর কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে, মানে সেলস যত বাড়ছে আমার মার্জিনাল রেভিনিউ ডিক্রিজ হচ্ছে, তাহলে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। এরপরে এভারেজ রেভিনিউ, তো এভারেজ রেভিনিউ তো ডিক্রিজ হচ্ছে, তাহলে সেলস যত বাড়ছে এভারেজ রেভিনিউ ডিক্রিজ হচ্ছে, এটাও হচ্ছে আমার ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। কিন্তু সেলস যত বাড়ছে আমার টোটাল রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, তার মানে এটা আবার এইটা আপওয়ার্ড হবে ম্যাম, এটা এটা আপার স্লোপিং কার্ভ। হ্যাঁ, জি।
তো আমাদের এভারেজ আর মার্জিনালটা দেওয়া আছে, একটা জাস্ট শেপ দেওয়া আছে। আমরা করার সময় আচ্ছা এই হরাইজন্টাল অ্যাক্সিসে কিন্তু আমরা দেখাচ্ছি সেলস ইউনিট 1 2 3 4, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখাচ্ছি সব ধরনের রেভিনিউ। তো যদি কার্ভ করতে হয় তখন এই পয়েন্ট ধরে ধরে কার্ভ করতে হবে। হুম, আর টিআর কার্ভটা হচ্ছে আমাদের আপওয়ার্ড স্লোপিং কার্ভ হবে, কারণ সেলস নিব আর টোটাল রেভিনিউ নিব। একইভাবে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে বলছে তিনটা সমান, দেখো এবং টেবিলও দেখো। ম্যাম আপনি যে এই যে একটা ছক দেখাচ্ছেন না, এটার হুম, উপর যদি আমরা মানে এই যে গ্রাফ করি, এই গ্রাফটা কি আমাদের এই স্লাইডে দেওয়া আছে ম্যাম? এই যে যেটা আপনি বলতেছেন যেভাবে যদি আঁকাতে হয়, তাহলে এই গ্রাফটা কি দেওয়া আছে এইভাবে আঁকানো? না, গ্রাফটা হচ্ছে তোমার আগের টেবিলের জন্য এভারেজ আর মার্জিনাল জাস্ট স্যাম্পল দেওয়া আছে, কিন্তু পয়েন্ট ধরে কিন্তু দেওয়া নাই, কারণ কার্ভটা দেখো যে এখান থেকে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসে টাচ করেছে, তাই না? এখান থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু আমাদের টেবিল কিন্তু বলছে যে সেলস যখন 1 ইউনিট, আমার এভারেজ রেভিনিউ কি মার্জিনাল রেভিনিউ 22, সেটা যদি হয় তাহলে এইখানে টাচ করতে বলছে এটা কিন্তু 0 ইউনিটের জন্য। তার মানে আলটিমেটলি আমার কিন্তু এটা এখান থেকে স্টার্ট হবে, মানে আরেকটু পর থেকে স্টার্ট হবে, এরকম জায়গা থেকে কার্ভটা হবে, বাট এই ডাউনওয়ার্ড হবে এবং মার্জিনাল ইজ ফলিং মোর র্যাপিডলি দেন এয়ার, মানে মার্জিনালটা হচ্ছে কার্ভটা ভিতরের দিকে যাবে, এভারেজটা বাইরের দিকে। এই শেপটা ঠিক আছে, বাট স্টার্টিং পয়েন্টটা ঠিক নাই। আচ্ছা, পারফেক্ট কম্পিটিশনে বলছে যে তিনটা সমান এবং তিনটাই দেখো সেম ভ্যালু 20 করে, দেখছো? প্রাইস, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ তিনটাই কিন্তু সমান, ঠিক আছে? তিনটা ভ্যালু এবং সেলস 1 2 3 4 আছে, প্রতি ইউনিটেই আমাদের হচ্ছে 20 করে। তার মানে দিস কার্ভ ইজ প্যারালাল টু দা হরাইজন্টাল অ্যাক্সিস। দেখো 1 2 3 4 এদিকে যাচ্ছে, একটা দাগ দেওয়া, তার মানে এই দাগের ভ্যালু আমরা ধরলাম 20। কিন্তু এই টেবিলেও হচ্ছে সেম, যখন টোটাল রেভিনিউ কার্ভটা করব তখন টোটাল রেভিনিউ কার্ভটা এটা কিন্তু আপওয়ার্ড স্লোপিং কার্ভ হবে, টিআর কার্ভটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং হবে, কারণ এটা সেলস ইনক্রিজ হওয়ার সাথে সাথে টোটাল রেভিনিউ ইনক্রিজ হচ্ছে। ম্যাম তাহলে এটা এখানে আরেকটা তো শুধু কোশ্চেন। টোটাল, ম্যাম এখানে তো টোটাল রেভিনিউটা শুধু হচ্ছে আপনার আর কি আলাদা, আর বাকিগুলো হচ্ছে সেম। তাহলে টোটাল সেম, রেভিনিউটা যদি আপওয়ার্ড হয় তাহলে বাকিগুলো তাহলে কি হবে? সমান যায় না এগুলা? বাকিগুলো তো এইটা, বাকি কার্ভটা এরকম যাবে, একই ভ্যালু না? সব জায়গায় যদি 20 হয় তাহলে তুমি নিজে খাতায় করে দেখো যে সেলস আমার 1 হলেও 20, 2 হলেও 20, 3 হলেও 20, তাহলে কার্ভটা তো প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। একটাই হবে, একটাতেই তখন বাকিগুলো আর কি ওই যে এভারেজ রেভিনিউ, তারপর হচ্ছে মার্জিনাল হ্যাঁ, রেভিনিউ, এগুলো এরকম হবে। জি ম্যাম, জি ম্যাম। শুধুমাত্র টোটাল রেভিনিউ কার্ভটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং এই যাবে আর কি, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন, ঠিক আছে? তো এইখানে অনেক কিছু দেওয়া আছে, এই কোশ্চেনটা একটু ভালোভাবে শোনো, কি লিখে নাও। প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন আমরা বলছি, তার মানে মেইনলি মানে একটা ফার্মের টার্গেটই তো হচ্ছে টু গেইন ম্যাক্সিমাম প্রফিট। তো এই প্রফিট ম্যাক্সিমাম করার জন্য ফার্স্টে আমাকে দুইটা কন্ডিশন স্যাটিসফাইড করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, 1 নাম্বার। তো নেসেসারি কন্ডিশনে আমার কন্ডিশনটা হচ্ছে, তাহলে শুধু লিখবা নেসেসারি কন্ডিশন। নেসেসারি কন্ডিশন মানে হচ্ছে এমআর সমান এমসি, মানে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট হচ্ছে সমান, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। এরপরে হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন লিখবা
স্লোপ অফ এমসি গ্রেটার দ্যান স্লোপ অফ এমআর। তার মানে হচ্ছে এমসি রেখা কাটস এমআর ফ্রম বিলো। তো এই দুইটা কন্ডিশন হচ্ছে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন। তো এই দুইটা কন্ডিশন কোথায় ফুলফিল হচ্ছে তার জন্য আমরা এই গ্রাফটা দিয়ে দেখাবো। তাহলে এই গ্রাফে দেখো, পারফেক্ট কম্পিটিশন মার্কেটে আমরা এই যে প্যারালাল যে লাইনটা টেনেছি MRDP $35 যেটা, এটা কিন্তু এমআর রেখা। আমরা একটু আগেও দেখলাম না যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে এমআর আর প্রাইস সমান, ঠিক আছে, গেল। আর আমরা জানি এমসি রেখাটা হচ্ছে একটা ইউ শেপড কার্ভ। এমসি যে মার্জিনাল কস্ট কার্ভ লেখা আছে। সো এই পয়েন্টে এটা একটু দেখাই। এই হোয়াইট বোর্ড দেখতে পাও? হ্যালো, জি ম্যাম, পাচ্ছি। এইখানে কেউ ইয়ে দিও না, দাগ দিও না। আমরা জানি পারফেক্ট কম্পিটিশন মার্কেটের এমআর আর প্রাইস হচ্ছে সমান। বাকি আমার থাকছে এমসি। তাহলে এমসি কার্ভটা ইউ শেপ কার্ভ, আমরা এটাও জানি। এখন এই যে দুইটা পয়েন্ট, ঠিক আছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে এমসি আর এমআর দুইটাই কিন্তু সমান, তাই না? এই পয়েন্টে আমার এমআর হচ্ছে 20, এমসিও 20, কারণ এখান থেকে যদি 100টা কার্ভ যায় তাহলে 100টা কার্ভের ভ্যালু কিন্তু সেম। আবার এই পয়েন্টে এসে আমার এমআর 20, এমসিও হচ্ছে 20। তার মানে প্রথম কন্ডিশন, নেসেসারি কন্ডিশন যেটা ছিল সেটা দুই জায়গাতেই স্যাটিসফাইড। সেকেন্ডটা যেটা বলেছিলাম যে এমসি কাটস এমআর ফ্রম বিলো, নিচের দিক থেকে কাট করবে, তাহলে এই পয়েন্ট যদি দেখি এই পয়েন্ট কিন্তু উপর থেকে যাচ্ছে, আর এইটা যদি দেখি এইটা হচ্ছে এমসি নিচের দিক থেকে যাচ্ছে। তো this is the profit maximization point because both conditions are satisfied at this point. Suppose profit maximization quantity হচ্ছে আমার 100 ইউনিট এবং প্রাইস হচ্ছে আমার 20। এখানে লিখব প্রাইস। শুধুমাত্র এই 100 ইউনিট প্রোডাকশনে যদি হয় তার মানে আমাদের প্রফিট ম্যাক্সিমাম। আমার যদি 101 ইউনিট প্রোডাকশন হয় তাও প্রফিট ম্যাক্সিমাম না, আমার যদি 98 ইউনিট প্রোডাকশন হয় তাও ম্যাক্সিমাম না, ঠিক আছে, শুধুমাত্র এই 100 ইউনিট হলেই। কারণ ম্যাম দেখো 101, হ্যাঁ বলো। প্রফিট আর কোয়ান্টিটি কি দেওয়া থাকবে? প্রাইস না, আর কোয়ান্টিটি, সরি। এই কোশ্চেনটা যদি আসে কিছুই দেওয়া থাকবে না, জাস্ট ভ্যালু এমনি ধরে নিবা। এখানে কোনো জি একটা ম্যাম। ভ্যালু ধরবা আর এখানে কোনো একটা ভ্যালু ধরবা, এটা যদি তো এই যে কোনো কোশ্চেন কিছু। আসে, হুম, যদি এই কোশ্চেনটা আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিছু ইনফরমেশন থাকবে না, নিজের মতো জাস্ট ধরে নিলে হবে। ম্যাম ওই থিওরি গুলা মানে ওই স্ট্রাকচার গুলা কি দিয়ে দিব সাথে? স্ট্রাকচার বলতে ওই যে আপনি দেখালেন না দুইটা স্ট্রাকচার আর কি। দুইটা কন্ডিশন তো বলতে হবে, যে নেসেসারি হ্যাঁ হ্যাঁ কন্ডিশন হচ্ছে এমআর হ্যাঁ সমান হ্যাঁ এমসি, জি এটা। জি হ্যাঁ, জি তো ম্যাম, দুইটা ওইখানে তো কন্ডিশন না কয়েকটা বললে তুমি কিভাবে বলবা যে ওই দুইটা কন্ডিশন এই পয়েন্টে স্যাটিসফাইড? জি জি জি। আর 100 ইউনিটে ম্যাক্সিমাম প্রফিট বলছি যে 101, কিংবা নর্মালি তো আমার মনে হবে যে আমি প্রোডাকশন যত বেশি করব আমার প্রফিট বেশি হবে, কিন্তু আলটিমেটলি 100 পরে আমি যতই প্রোডাকশন করি না কেন আমার প্রফিট হবে না, কারণ মানে প্রফিট বেশি হবে না। এখানেই সবচেয়ে বেশি প্রফিট, কারণ দেখো যখনই আমরা আবার এই পয়েন্টে যাবো এদিকে তখন কিন্তু আমার কস্ট বেশি হয়ে যাচ্ছে, মার্জিনাল কস্ট কার্ভ এখানে, মার্জিনাল রেভিনিউ কার্ভ এখানে, সো সবকিছু মিলিয়ে প্রফিটটা এখানেই ম্যাক্সিমাম।
আচ্ছা এই পর্যন্ত আর কিছু না। মার্কেট চ্যাপ্টার এই কয়টা কোশ্চেন? ম্যাম আরেকটু রিপিট করে দিতেন, কোনটা? মানে এই চ্যাপ্টার থেকে কি কি পড়বো আরেকবার একটু বলে দিতেন যদি। ম্যাম প্রশ্ন ডিফাইন আকারে যদি মার্কেট, একটু বলে দিতেন প্রশ্ন করে যে এরকম এরকম এগুলো ডিফাইন মার্কেট, এগুলো আসবে। ডিফাইন মার্কেট, ওকে। briefly discuss the characteristics of different types of market. Briefly discuss the characteristics of different types of market. ঠিক আছে, তারপরে লেখো show the relationship among price, total revenue, average revenue and marginal revenue. In perfect competition and monopoly market. ওই যে ওই দুইটা টেবিল, ঠিক আছে, খেয়াল করবা যে দুইটাই এভারেজ রেভিনিউ এন্ড বলেন। show the relationship among price, total revenue, marginal revenue, এভারেজ রেভিনিউ। average revenue in perfect competition and monopoly market. তখন হচ্ছে টেবিলটা থাকবে, টেবিল থাকলে টেবিল থেকে কার্ভ করে তারপরে এক্সপ্লেনটা করবা যে কোন কার্ভটা কোন দিকে যাচ্ছে, এরা ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে, ওরা আপওয়ার্ড হচ্ছে, কেন ডাউনওয়ার্ড হচ্ছে, কেন আপওয়ার্ড হচ্ছে। আর হচ্ছে পারফেক্ট কম্পিটিশনে প্রাইস, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ সমান, আর মনোপলিতে হচ্ছে প্রাইস আর মার্জিনাল রেভিনিউ সমান। আচ্ছা এরপরে বলছে এই যে লাস্টে যেটা পড়ালাম, হোয়াট ইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন? হোয়াট ইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন? ম্যাম এই প্রফিট ম্যাক্সিমাইজেশন কম্বিনেশনে কি আপনার যে কার্ভটা আর্ট করব সেটা আর্ট করার পরে ওইটার এক্সপ্লেনেশন দিয়ে দেবো, মানে ওইটার ব্যাখ্যা দিব? আগে দুইটা কন্ডিশন লিখতে হবে, কিন্তু তুমি কন্ডিশন দুইটা না লিখলে কিন্তু হবে না। ম্যাম ম্যাম এই নেসেসারি যে কন্ডিশন বলো। প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে সবসময় আমরা হচ্ছে এই পারফেক্ট কম্বিনেশনের কম্পিটিশনের যে market, ওইটা দিয়ে এক্সপ্লেন করব না সবসময়। তুমি যদি এখন তুমি যদি আবার মনোপলিটা দেখতে চাও সেটা দেখতে পারো, বাট যে কোনো একটা দেখালে হবে। ওকে ম্যাম, ঠিক তো আছে। স্লাইড যেহেতু এটা আছে এটা দেখাতে পারো, মানে দুইটাই দেখাতে হবে তা না, যে কোনো একটা বললেই হবে। কারণ কন্ডিশন আমাদের সেম, পার্থক্যটা হচ্ছে তোমার কন্ডিশন কিন্তু সেম, যে এমআর ইকুয়ালস টু এমসি, আর হচ্ছে ওই যে স্লোপ অফ এমসি গ্রেটার দ্যান স্লোপ অফ এমআর, এইটা দুইটা হ্যাঁ, ক্ষেত্রে একটা কন্ডিশন দুইটা আপওয়ার্ড সেম। আর একটা ডাউনওয়ার্ড না, যেটা আমাদের মনোপলি যেই মার্কেট ওইটা হচ্ছে ডাউনওয়ার্ড, আর যেটা হচ্ছে পারফেক্ট কম্বিনেশন সেটা আপওয়ার্ডের দিকে যায় না? কিসে? যে মার্কেটের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এই যে মনোপলি মার্কেটটা যেটা পারফেক্ট দেখলাম কম্পিটিশন মার্কেটে এমআর হচ্ছে স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য হরিজন্টাল অ্যাক্সিস, আর মনোপলি মার্কেটে এমআর হচ্ছে তোমার ডাউনওয়ার্ড স্লোপিং, ঠিক আছে। জি ম্যাম, বুঝছি। কিন্তু এমসিটা দুই জায়গাতেই হচ্ছে আমাদের ইউ শেপ কার্ভ। এখন আমি বলতে চাচ্ছি যে আমার কন্ডিশন দুইটা সেম, ওখানে তুমি যদি আমার মনোপলি লিখতে চাও তাও লিখবা এমআর ইকুয়ালস টু এমসি, আর সেকেন্ড হচ্ছে এটা, যদি পারফেক্ট কম্পিটিশনেও দেখাতে চাও তাও হচ্ছে এই দুইটা কন্ডিশন, কিন্তু গ্রাফে এসে তখন গ্রাফের চেহারাটা হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এই এমআর তো মনোপলিতে তো আর এমআর স্ট্রেট লাইন হবে না, তখন এমআরটা ওইটার মতো যাবে। তো অত ঝামেলায় দরকার কি, স্লাইডে যেটা আছে সেটাই পড়ো। ওকে ম্যাম, ঠিক আছে। মনোপলিটা তো আর দেখার দরকার নাই, যেহেতু একটা লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা আর কিছু? হুম, ম্যাম ওই যে আর যে দুইটা চ্যাপ্টার ওইখান থেকে কোশ্চেন দিবেন না ওখান থেকে?
আমাদের তো বলে দেননি কি কি কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, একটু ওয়েট করো। Listen, Hawaii. আচ্ছা, এখানে আমাদের ছিল হচ্ছে ডিফাইন প্রোডাকশন ফাংশন। তারপরে হচ্ছে শো দ্য ডিফারেন্স বিটুইন শর্ট রান এন্ড লং রান। মিস ফার্স্টেরটা কি বললেন? ডিফাইন প্রোডাকশন ফাংশন। তারপরে হচ্ছে শো দ্য ডিফারেন্স বিটুইন শর্ট রান এন্ড লং রান। ম্যাম মার্ক বলবেন না? এক কোনটায় কত এগুলো মার্ক? শর্ট কোশ্চেন। ও। তারপরে হচ্ছে ব্রিফলি ডিসকাস 3 স্টেজ অফ প্রোডাকশন। এই যে এই কার্ভটা, ব্রিফলি ডিসকাস 3 স্টেজ অফ প্রোডাকশন। অথবা এটা ছিল ওই যে তোমার হুইচ স্টেজ ইজ সুইটেবল ফর এ রেশনাল প্রোডিউসার। তো একই কোশ্চেন, মানে আনসার তো একই, যে 3টা স্টেজ আগে এক্সপ্লেন করব, তারপরে বলবো যে সেকেন্ড স্টেজটা হচ্ছে সুইটেবল, কারণ 3 নাম্বারটা হচ্ছে নন ইকোনমিক রিজিয়ন, 1 নাম্বারও হচ্ছে আমার ওখান থেকে ম্যাক্সিমাম প্রফিট পাবো না। তো এই এগুলো থাকলেও হচ্ছে তোমার ইয়ে থাকবে না, কিন্তু কোন টেবিলের ভ্যালু টেবিল থাকবে না। আর ভ্যালু যদি না থাকে নিজেদের হচ্ছে ইয়ে করার দরকার নাই, কারণ সেটাখানে টাইম ওয়েস্ট হবে। তুমি হচ্ছে কার্ভের শেপটা মোটামুটি দেখে রাখবা যে কার্ভ কিভাবে যাচ্ছে। টোটাল প্রোডাক্ট কার্ভটা ইনক্রিজ হয়ে তারপর ডিক্রিজ হচ্ছে। যেখানে এটা ম্যাক্সিমাম দেখাবো মার্জিনাল, সেখানে 0, তারপর মার্জিনাল নেগেটিভ, আর এই স্টেজে মার্জিনাল ম্যাক্সিমাম। আর এভারেজটা হচ্ছে অলওয়েজ ফার্স্টে ইনক্রিজ হয়ে ম্যাক্সিমামের পরে সবসময় ডিক্রিজ। ম্যাম তাইলে কি টেবিল ছাড়াই আমরা পড়বো হ্যাঁ নাকি? হ্যাঁ, টেবিল ছাড়াই, যদি টেবিল না থাকলে টেবিল ছাড়াই করে ফেলো। জি ম্যাম আচ্ছা, এখানে কি এই কার্ভটার সাথে কি টোটাল প্রাইসটা কি আলাদা করে দিব নাকি তিনটা একসাথে দিলেও কোনো প্রবলেম 3টে হবে না? একসাথে দিলেই বরং ভালো হয়, এখানে তো একটু আলাদা আছে। 3টে একই গ্রাফে দিলে তাহলে তোমার দেখতে সুবিধা হবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। কারণ 3টা আলাদা করে দিলে এখানে দেখো, এই যে এখানে যেখানে L2, এখানে L2 একই রেঞ্জে আছে, এটা যদি আবার এলোমেলো হয়ে যায় তখন সমস্যা। কিন্তু আমরা যদি একটা গ্রাফই করি তাহলে তো আমার এটা একটা করে দেখালেই হয়। জি ম্যাম। আচ্ছা, এরপরে লেখো হোয়াট ইজ MRTS। এটা। তারপরে লেখো ড্র দা আইসোকস্ট লাইন।
ব্রিফলি ডিসকাস প্রডিউসার ইকুইলিব্রিয়াম। ম্যাম এই প্রডিউসার ইকুইলিব্রিয়ামটা আর একবার একটুখানি বললে একটু ভালো হইতো। ম্যাম কোশ্চেনটা কি ছিল? ব্রিফলি ডিসকাস প্রডিউসার ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের তিনটা আইসোকোয়ান্ট কার্ভ। এখন আইসোকোয়ান্ট কার্ভ আমার কি দেখায়? প্রোডাকশন লেভেল। আর একটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, এটা হচ্ছে আইসো কস্ট লাইন। সো আমাকে প্রডিউসার ইকুইলিব্রিয়াম পয়েন্ট যদি বলতে হয়, এখন আমরা দেখবো যে ওই কস্টের ভিতরে থেকে আমার ম্যাক্সিমাম প্রোডাকশন কোথায়। সেই ক্ষেত্রে আমরা যদি 3 নাম্বার কার্ভ কনসিডার করি, মানে পয়েন্ট জি, তাহলে বলবো দিস ইজ নট অ্যাটেনেবল পয়েন্ট। কারণ হচ্ছে আমার কস্ট এ বি তো এখানে ফিক্সড। আমি জি পয়েন্টে 200 ইউনিট প্রোডাকশন করতে গেলে আমার কস্ট আরো বেশি লাগবে। আচ্ছা, আমরা যদি ডি পয়েন্ট এবং এফ পয়েন্টে প্রোডাকশন করতে চাই 100 ইউনিট যেটা, তাহলে এটা হচ্ছে সম্ভব, কারণ কস্টের ভিতরে আছে। কিন্তু আমরা ই পয়েন্টেও প্রোডাকশন করতে পারি, এটাও সম্ভব। সো ই পয়েন্টে হচ্ছে আমি 150 ইউনিট প্রোডাকশন করতে পারবো, ডি আর এফ পয়েন্টে আমি 100 ইউনিট প্রোডাকশন করতে পারবো। তাহলে আমি কেন ই পয়েন্টে থাকবো না? এজন্য বলছে যে ই ইজ দ্য প্রডিউসার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং at this point the slope of isoquant and the slope of isocost are same, এটা আমরা জানি। ম্যাম এটা সেই পিপিসির মতো তাই তো? এই ইকুইলিব্রিয়ামের যেটা এটা পিপিসির মতো। হ্যাঁ, যে বাইরে সম্ভব না, ভিতরে সম্ভব, কিন্তু সে করবে না। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে রিটার্নস টু স্কেল। ডিফাইন রিটার্নস টু স্কেল। তারপরে যদি মার্কস বেশি দিয়ে কোশ্চেন হয়, তখন হচ্ছে এরকম একটা টেবিল থাকবে, টেবিল থেকে আমরা কার্ভটা করব, ম্যাম দেন ম্যাম এক্সপ্লেন করব। টেবিলটা একটু যদি বুঝাই দিতেন আর একবার। টেবিলে তো 3টা ইনফরমেশন আছে, লেবার, ক্যাপিটাল আর কোয়ান্টিটি। তো টেবিল বোঝানো বলতে মেইন রিটার্নস টু স্কেলের কনসেপ্টটা কি? যে আমি যেভাবে ইনপুট ইউজ করছি আমার আউটপুটটা সেভাবে হবে কিনা। সেই ক্ষেত্রে ইনপুটটা হচ্ছে আমরা সেম রেশিওতে চেঞ্জ করি। এখানে দেখো এই টেবিল হিসাবে লেবার এবং ক্যাপিটাল আছে 4 প্রথমে, আমার আউটপুট হচ্ছে 10 ইউনিট, এ পয়েন্ট। এখন লেবার আর ক্যাপিটাল আমরা যদি ডাবল করি, এটা সবসময় ওই প্রপোর্শনে চেঞ্জ হয়, যে ডাবল, ট্রিপল, তারপরে 4 গুণ, 5 গুণ, এইভাবে। তাহলে 8 হচ্ছে নিচের লাইনে, যেহেতু আমি 8 পেয়েছি, তার মানে আমি বললাম যে এটা ডাবল করেছে। এখন ইনপুট যেহেতু ডাবল করেছি, আমার ক্যালকুলেশনটা হয় যে আউটপুটটা আমার ডাবল কিনা। সো এখানে 10 ম্যাম আছে, আউটপুট তো ডাবল হয়। আউটপুট ডাবল হয়নি। সেই কারণে আমরা বলবো যে এ থেকে যদি বি পয়েন্টে আসি, দিস ইজ ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, যেহেতু ডাবল হয়নি। এরপরে কি আছে? 8 আর 24, মানে 3 8 24, 3 গুণ। তো 3 গুণ হয়েছে, আর এখানে কত আছে? 18, এখানে হচ্ছে 60। তাহলে 3 18 54, 3 গুণ থেকে ট্রিপল বেশি। হয়নি, হুম, ট্রিপল হয়নি তো। হ্যাঁ, 3 গুণ থেকে বেশি, তাহলে বেশি বি থেকে সি পয়েন্টে, তাহলে বলবো ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, বেশি হচ্ছে। আবার এখানে 24, জি নিচে 48, 24 দুন 48, দ্বিগুণ হয়েছে। আমার আউটপুটও হচ্ছে দ্বিগুণ, জি 60 আর 120। তার মানে সি থেকে ডি, দিস ইজ কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। জি। ম্যাম এইটা কি টেবিল দেয়া থাকবে নাকি আমরা আমাদের মতো নিজেরাই? এই কোশ্চেন, এই ব্রড কোশ্চেন আসলে তাহলে টেবিল দেওয়া থাকবে। টেবিল থাকলে সেখান থেকে ফুল এরকম একটা কার্ভ করব, করে ম্যাম এটা ফুলই কি দেয়া থাকবে? বুঝি নাই। ম্যাম ফুল টেবিলটাই তো দেওয়া থাকবে। এই যে এবিসিডিটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এই 3টা লাইন তো হুম। ম্যান্ডেটরি, এই 3টা কলাম আর কি। জি জি তো এবিসিডি জি না থাকলে তুমি তো ওই গ্রাফে তখন দিয়েই নিচ্ছ এবিসিডি, প্রথম পয়েন্টে এ, জি তারপর বিসিডি। জি। আচ্ছা, আরেকটা চ্যাপ্টার, ওটা তো ইয়ে ছিল আমাদের, কি জানি, স্লাইড, ওই যে ইউটিলিটি 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 ওটা থেকে হচ্ছে তো অ্যাসাইনমেন্ট ছিল, তাই না? জি ম্যাম ওইটা থেকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে। আচ্ছা, ওখানে ছিল শো দ্য রিলেশনশিপ বিটুইন টোটাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি। ম্যাম যখন হুম, এটা বলবে তখন কি আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে নাকি আমরা নিজেদের মতন করে কিছু করব? করা থাকবে না, নিজেদের মতো করে নিবা।
আচ্ছা, এরপরে হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য ডিটেইলস একবার একটু বলবেন প্রথমটা? show the relationship between total utility and marginal utility. তারপরে হচ্ছে briefly discuss the characteristics of indifference curve. আচ্ছা, এইটার ক্ষেত্রে কিন্তু গ্রাফ দিতে হবে। তুমি ইনডিফারেন্স কার্ভ অনেকেই ওই যে অ্যাসাইনমেন্টে দেখলাম, তোমাদের সেকশন কিনা আমার অবশ্য খেয়াল নাই, যে জাস্ট একটা ইনডিফারেন্স কার্ভ দিয়েছো, কিন্তু যেখানে একটা পয়েন্ট আছে না যে ইনডিফারেন্স কার্ভ ক্যানট ইন্টারসেক্ট টু ইচ আদার, তো ওই পয়েন্টের ক্ষেত্রে অবশ্যই দুইটা ইনডিফারেন্স কার্ভ দিয়ে তারপরে ওটাকে এক্সপ্লেন করতে হবে যে কেন তারা ইন্টারসেক্ট করতে পারে না। ম্যাম এই স্লাইডটা বের করে একটু যদি দেখাই দিতেন তাহলে ভালো হতো। স্লাইডে তো দেওয়া নাই, ওটার তো স্লাইড নাই। এই যে 3 নাম্বারটা দেখো, দুইটা কার্ভ এরকম ড্র করতে হবে, ঠিক আছে? ইন্টারসেক্ট করে দেখিয়ে দিয়ে আমরা বলবো যে তারা ইন্টারসেক্ট কেন করতে পারে না, কারণ হচ্ছে এখানে তো একটা কমন পয়েন্ট হবে। ইন্টারসেক্ট যদি করে তাহলে এই কমন পয়েন্ট না, তাহলে এই কমন পয়েন্টের দুইটা, আমরা তো ডেফিনেশন হিসেবে জানি যে দুইটা ইনডিফারেন্স কার্ভ দুই ধরনের ভ্যালু শো করে। তাহলে কমন পয়েন্টে আমার যদি IC1 100 ইউনিট হয় আর IC2 যদি 200 ইউনিট হয়, তাহলে এই কমন পয়েন্টে তো আমি একবার 100 একবার 200 বলতে পারবো না। একটা পয়েন্ট কি কখনো দুইটা ভ্যালু শো করতে পারবে? এটা তো সম্ভব না। সেই কারণে বলে দে ক্যানট ইন্টারসেক্ট। মানে সহজ কথায় হচ্ছে যদি তারা ইন্টারসেক্ট করে উই ক্যান গেট এ কমন পয়েন্ট এন্ড দিস কমন পয়েন্ট শোজ দ্য টু টাইপস অফ ভ্যালু ইট ইজ নট পসিবল। দুইটা ভ্যালু দেখা এটা সম্ভব না, এই কারণে তারা ইন্টারসেক্ট মানে করে ম্যাম না। সো এই এই কার্ভটা প্রশ্নটা যখন লিখবো তখন এই 3 নাম্বার কার্ভটা আঁকায় তারপর এক্সপ্লেন করব, তাই তো? হ্যাঁ, তো কারণ এটা যদি আমি না দেখাই তাহলে তারা ইন্টারসেক্ট কিভাবে করছে করছে না এটা কিভাবে বুঝবে? আচ্ছা, এরপরে ছিল ব্রিফলি ডিসকাস কনজিউমার এন্ড প্রোডিউসার সারপ্লাস। ম্যাম তাহলে ইনডিফারেন্স কার্ভে কি ওই লাস্টের ওই একটা কার্ভে অ্যাড করবো নাকি তিনটা অ্যাড করে দিব? একটা দিলেও হবে, কারণ আমাদের বাকি যে ক্যারেক্টারিস্টিক না, একটা এইটা মাঝেরটা মোটেই দরকার নাই, দিলে ফার্স্টে এটা দিতে পারো। আর ফার্স্টে যদি এটা নাও দাও, এই একটাই যদি এঁকে দিই, সো আমার ফার্স্টের যে কন্ডিশন যে ইনডিফারেন্স কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, তো এটাও তো সেটা দিয়ে দেখাই। তারপরে হচ্ছে ইট ইজ কনভেক্স টু দ্য অরিজিন, এটাও সেটা দিয়ে শো করে। আর লাস্ট অন যদি এটা বলছি, সো মাঝেরটা না দিলেও হবে, তাই বলছি। ফার্স্টের সেকেন্ডেরটা। আচ্ছা, কনজিউমার প্রোডিউসার সারপ্লাসের যদি ব্রড কোশ্চেন হয় তাহলে ওটার কিন্তু ইয়ে দিতে হবে। ম্যাম লাস্টের কোয়েশ্চেনটা কি বললেন? একদম লাস্টেরটা ব্রিফলি ডিসকাস। কনজিউমার এন্ড প্রোডিউসার সারপ্লাস। ম্যাম মার্জিনাল ইউটিলিটির ওইখানে যে রিলেশনশিপটা যে বললেন ওইটা কি আমাদের টেবিল আঁকায় তারপরে মানে ড্র করে দেখাবো নাকি শুধু রিলেশনশিপ? হ্যাঁ, ওটার টেবিলটা অবশ্যই দিতে হবে, যে কোনো একটা কিছু না দিলে রিলেশনটা তো বোঝা যাবে না। আচ্ছা, ম্যাম ওইখানে ওইটা যে কি কোনো একটাই আসো, আইদার টেবিল দিবা অথবা কার্ভ দিবা, কারণ তুমি ধরো বলবা যে টোটাল ইউটিলিটি যেখানে ম্যাক্সিমাম মার্জিনাল জিরো, ঠিক আছে? জি জি তো ম্যাম আইদার তাহলে টেবিল তো অথবা কার্ভ থাকলে ওটা কোশ্চেনে বোঝা তো যায়। কোশ্চেনে তো তাইলে টেবিল দেওয়া থাকবে না। না না, কোশ্চেনে কিছু দেওয়া থাকবে না। ও, তাইলে সরাসরি মুখস্থ করে মানে পড়ে নেবো হুম বুঝে আর কি। হুম। জি জি আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম যে কনজিউমার প্রোডিউসার সারপ্লাসের ইয়ে যদি আসে তাহলে ওইখানেও কিন্তু গ্রাফ দিতে হবে। অনেকেরই অ্যাসাইনমেন্ট গ্রাফ ছাড়া, এটা তো আমি ক্লাসেও বলেছি, তাহলে গ্রাফ ছাড়া কেন? আচ্ছা, তারপরে লাস্টের প্রশ্ন যেটা ছিল যে প্যারাডক্স অফ ভ্যালু, এক্সপ্লেইন দিস উইথ দ্য ওয়াটার অ্যান্ড ডায়মন্ড।
এই 332 আইডি আসছে? Yes. হ্যাঁ ম্যাম। গানটা শেষ হোক। ম্যাম আমার অ্যাসাইনমেন্টের কারোর অ্যাসাইনমেন্টের মার্ক দেওয়া নেই কেন? তাহলে তারা জমা দেয় না, আধারটা শেষ হোক তারপর বলছি। ম্যাম আমি তো 3C-তে এক্সাম দিছিলাম, আমি সেই সময় দিছিলাম আর কি হ্যাঁ অ্যাসাইনমেন্টটা। আমারটাও তো জমা দেওয়া, আমার তাহলে মার্ক থাকবে না কেন? ম্যাম আমাদের গুলোও তো জমা দাও, তাহলে মার্ক নেই কেন? জি ম্যাম। কই ইতি তোমারটাই তো দেয়া আছে। আর আফিয়া তোমারটাও আছে। মার্ক নেই, অ্যাসাইনমেন্টের মার্ক একদম লাস্টের রোতে। আর্ট দেওয়া যে এখানে ওটা হলো বেস্ট কাউন্টের মার্ক দিছে। ওই আর্টের ও পরের যে মার্কগুলো ওগুলো অ্যাসাইনমেন্টের মার্ক। এই বলো এবার। ম্যাম অ্যাসাইনমেন্টের তো মার্ক নেই অনেকের, বেশ কয়েকজনের নেই। না, মার্কস নেই বলতে এখানে দেখো টোটালি কিছুই দেয়নি, 337। ম্যাম 245 ম্যাম, আমি সিটি যেদিন দিছি আর কি 245 কই? আহ, জি ম্যাম, এইখানে অ্যাটেন্ডেন্সেও 0 মার্ক, আর অ্যাসাইনমেন্টে মানে অ্যাসেসমেন্টেও তো ওহো, দাঁড়াও তো, 0। আমি দাঁড়াও তো দাঁড়াও এখন দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো একটু। জি ম্যাম। অ্যাটেন্ডেন্সের মার্কস দেইনি এখনো। ম্যাম অ্যাসাইনমেন্ট তো দিছিলাম। দাঁড়াও, 2-3টা মিস করছি মনে হয়। হুম। 245। ম্যাম আমি তো অ্যাসাইনমেন্ট জমা দিছিলাম, আমার তো মার্ক নেই ওখানে। দাঁড়াও দাঁড়াও, 2-3টা উঠানো হয়নি বললাম তো, দিচ্ছি তারপর দেখো যে কার কারটা তারপরে মিস আছে।
এই কার কারটা মিস আছে এখন দেখো তো একটু। ম্যাম 245 ম্যাম। ম্যাম 352। 352 এই যে দিয়েছি। ম্যাম 245 ম্যাম, এখনো দেওয়া হয়নি। আচ্ছা 245টা আমি তো আপাতত আমার কাছে দেখতেছি না। ম্যাম আমি যেদিন আর কি 3C's সাথে তুমি এক্সাম কি একটু দিছিলাম। ইয়ে ছাড়া আলাদা দিছিলে গ্রুপ ছাড়া? জি হুম ম্যাম, আমি 3C's সাথে যখন এক্সাম দিছিলাম তখন আপনাকে দিয়েছিলাম আর কি। আচ্ছা সমস্যা নাই, বাকি কয়টা ভার্সিটিতে আছে কালকে যাই তারপর দেখি, জি ম্যাম। জি ম্যাম। তারপর যদি না হয়। আচ্ছা আর কারোটা সমস্যা কিনা একটু, এই জন্য আমি দেখালাম যে চেক করে দাও, তারপরে কালকে সব দিয়ে একসাথে দিয়ে দিব না। জি ম্যাম ম্যাম অ্যাসাইনমেন্টে তো আমি 6 পাইছি, তো আমি যদি একটু জানতে পারতাম যে কি কি ভুল গেছে তাহলে ধরেন এক্সামের জন্য সুবিধা হতো। আইডি বলো। 333। 333। জি ম্যাম, একটু যদি জানতে পারতাম যে কি ভুল গেছে তাহলে ধরেন একটু ফাইনালের জন্য আর কি একটু ইজি হতো। ম্যাম এত কম অ্যাসাইনমেন্টে? আচ্ছা অ্যাসাইনমেন্ট অনেকেরই হচ্ছে আমার স্লাইড কপি, এটা কেন? স্লাইডের কপি যদি দিয়ে দাও তাহলে আর অ্যাসাইনমেন্ট করার কি হলো? ম্যাম জাস্ট লাস্ট কোয়েশ্চেনটা মনে হয় স্লাইড থেকে একটু লিখছিলাম, আর যে এক্সট্রা যেগুলো ছিল ওগুলো তো লিখছিলাম না। আচ্ছা 333 হচ্ছে তোমার স্লাইড লেখা সব। আর কার সমস্যা? ম্যাম 341 এর আরেকবার একটু দেখেন না। ম্যাম আমিও তো পুরো স্লাইড কপি করি না, জাস্ট লাস্ট কোশ্চেনটা আর গ্রাফগুলোও তো অনেক সুন্দর করে আঁকিয়েছিলাম ম্যাম। আইডি বলো। 352। কথা বলো না। এই ওগুলো রেখে আসছি, 4152 কাছে নাই, পরে তাহলে একটু শুনে নিতে হবে। আর দেখি টোটাল দিয়ে সবারই যদি কম হয় তাহলে সবাই অ্যাভারেজ দিয়ে কিছু করতে হবে, কিন্তু এই অধিকাংশই হচ্ছে স্লাইডের কপি। ম্যাম আমাদের সবার অ্যাসাইনমেন্টের মার্কটা একটু দেখেন ম্যাম, তাহলে আমাদের ম্যাম আমাদের তো একটু কম হয়ে গেছে মিডে, একটু দেখেন ম্যাম এটা। মিস আমারটাও 343। ম্যাম আসলে প্লাস না মিস হয়ে যায় ম্যাম আচ্ছা অ্যাসাইনমেন্ট। তাহলে হচ্ছে দেখা দেখি আর বাদ মানে এইভাবে না দেখি, ইন্ডিভিজুয়ালি সবারই সমস্যা হচ্ছে, যেখানে আমি ওই যা বলছিলাম যে আইদার কেউ গ্রাফ দেয়নি, ম্যাম ওই কোনো ইসেই হচ্ছে গ্রাফ নাই, দু একজনের আছে।
ম্যাম আরেকটা আমার হচ্ছে গ্রাফ যে একটু ছিল, দেখে আমার আমাদের ম্যাম প্রত্যেকটাই তো রিটেক হয়ে গ্রাফ যাবে না আছে ম্যাম। ম্যাম। আচ্ছা আমার বলি অলমোস্ট আরেকটা 3-4টা হচ্ছে যে গ্রাফ। যেটা স্লাইডের একেবারে সেম জিনিস লেখা, তো অ্যাসাইনমেন্ট দিলে যদি সেমটাই লিখে দাও তাহলে কিভাবে হবে? ম্যাম এরপরে যদি আমি কেউ জাস্ট সমস্যা পয়েন্ট মনে করে গুলোকে সেম স্পেসিফিক এটা রেখে আমি এভারেজটা বললাম, তাহলে আইডি বলতে পারো, আবার ম্যাম চেক আমি করবো। হচ্ছে পয়েন্টটাকে সেম রেখে তারপর হচ্ছে ব্যাখ্যাটা আর কি নিজের মতো দেওয়ার চেষ্টা করছি। আপনার স্লাইডের পয়েন্ট গুলো সেম রেখে আর কি, মানে পয়েন্ট যেগুলো আর কি আছে সেগুলো পয়েন্ট সেম ঠিক আছে রেখে। হ্যাঁ, কিন্তু এক্সপ্লানেশনে আইডি বলো তাহলে দেখে দেখি আবার। ম্যাম 333। 333 তোমারটা তো দেখে বললামই, তোমারটা দেখেছি না? ম্যাম আমি পয়েন্ট গুলো সেম রেখে তারপর হচ্ছে ব্যাখ্যাটা নিজের মতো করেই করছি। তোমার তো এক্সাম্পল স্লাইডের এক্সাম্পল দেওয়া। না ম্যাম এক্সাম্পল আমি চ্যাটজিপিটি থেকে নামাইছি নিজে। এই আমি চ্যাটজিপিটি। ম্যাম তাই একটু বাড়াইটা দিন ম্যাম, নাহলে রিটেক হয়ে যাবে। ম্যাম আমাদের সবার অ্যাসাইনমেন্টের মার্কটা একটু দেখেন, টোটাল মার্কটা দেওয়ার পরে আপনি ইয়েস 343টা একটু দেখেন। এই যে 250 টাকা একটা সিডি প্লেয়ারের এক্সাম্পল ছিল, মানে ইয়ে সেম রাখছো, মানে 250টা সেম আছে, জাস্ট প্রোডাক্ট লিখছো। আচ্ছা আরেকটা কে বলছো? মিস 343। 343, 343 কাছে নাই মনে হয়। আচ্ছা ওটা সবাইকে আমি কিছু ইয়ে করে দিব না। মিস আমার 343 এখানে 6 আছে, আর একটু বাড়ায় দেন মিস। 343 অ্যাসাইনমেন্টটা একটু দেন। ম্যাম আমাদের ওই যে মার্জিনাল ইউটিলিটি দিছিলেন এগুলা এগুলো আমি তো অন্য জায়গা থেকে গ্রাফ করে তারপর কার্ভ করছিলাম। তারপরে কিছু কিছু মানে লাস্টের কোশ্চেনটাই শুধু ডায়মন্ডের যেই ওয়াটার আর ডায়মন্ড, ওইটাই মেবি ম্যাম আপনার স্লাইড পুরোটা কপি করা লাগছে, কারণ ওটা না আসলে বুঝিনি, কারণ ওটা চ্যাপ্টারটা পড়ছিলাম না তো আমরা কেউই। ম্যাম আমরা তো একটু আলোচনা করে করেছিলাম, কারণ এটা নিয়ে তো সব রকম ধারণা নাই আমাদের, এই জন্য ম্যাম অলমোস্ট একটু সেম হয়েছে, কিন্তু পুরো কপি তো করি নাই ম্যাম কেউ কারোটা। ম্যাম তারপরে ডেফিনেশন এগুলো তো কপি করি নাই ম্যাম। 343 তোমার ধরো প্রোডিউসার কনজিউমার সারপ্লাসের এক্সাম্পলে আমরা যদি গ্রাফ দেই, তাহলে গ্রাফে আমি সবার জন্য বলছি পরীক্ষায় অবশ্যই এরিয়াটা ওখানে লিখতে হবে যে কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস, বিশেষ করে যদি একটা গ্রাফেই দুইটা দেখাই। ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা এক্সাম্পল লিখছি যে প্রোডাক্টের কস্ট হচ্ছে সাপোজ আমার 10 টাকা, আমার মার্কেট প্রাইস হচ্ছে 15 টাকা, তাহলে আমার এক্সট্রা গেইন হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এইটা এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু এইটা তো আসলে হবে না। আমাদের প্রোডিউসার সারপ্লাসের কনসেপ্টটা কি, যে যেটা মার্কেট প্রাইস তার থেকে প্রোডিউসার হয়তো কম দামে হলেও সেল করতে চায়, বাট নট দ্য প্রাইস এই কস্ট। কারণ কস্টের বিষয়টা তো আমার আলাদা। ধরো আমার 10 টাকা কস্ট হচ্ছে, কিন্তু আমি 15 টাকা দিয়ে সেল করলেও খুশি, কিন্তু আমি মার্কেটে গিয়ে দেখছি যে আমি 18 টাকা পাচ্ছি। ঠিক আছে, মানে দুইটা প্রাইসের ডিফারেন্সটা হবে, কস্টের সাথে প্রাইসের ডিফারেন্স না তো, কারণ কস্টের সাথে প্রাইসের ডিফারেন্স তো ওইটা আমার গেইন। ঠিক আছে, কিন্তু আমার যেহেতু সারপ্লাস কথাটা আসছে, ওই সারপ্লাস মানে কিন্তু যে আমি 10 টাকা হলেও ছাড়বো, কিন্তু আমি মার্কেটে গিয়ে দেখলাম যে আমি 12 টাকায় সেল করতে পারছি, আমার এক্সপেকটেশন থেকে বেশি, সেই হিসাবে। ম্যাম 355 এটা একটু দেখেন, দেখে একটু বললেন যে ম্যাম কোথায় ভুল আছে, তাহলে পরীক্ষার সময় একটু ভালো করে লেখার চেষ্টা করব। আচ্ছা তারপরে হচ্ছে তো ওই যে 43 ইনডিফারেন্স কার্ভের ওখানে তোমার কোনো গ্রাফ নাই।
এই প্রথম পরীক্ষা কি বারে? মিস মঙ্গলবার 25 তারিখ। মিস বুধবারে, 25 তারিখ তো বুধবার পড়ে মা। ম্যাম অ্যাটেন্ডেন্সটা কি নিবেন, তাইলে একটু বের হইতাম না, আমাদের টাইম হয়ে যাচ্ছে তো। করো লিভ দাও, আমি সবাইকে অ্যাটেন্ডেন্স আজকে দিয়ে দেবো। এই 55 আমার কাছে নাই, রেখে আসছি। ম্যাম ম্যাম সবার মার্কটা একটু বাড়ায় দিয়েন ম্যাম। ম্যাম বলো। তাহলে 245টা তাহলে কালকে দেখবেন? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ভার্সিটিতে গেলে ওইখানে কিছু রেখে আসছি, ওখানে যেগুলো দেখতে রেখে আসছি। জি ম্যাম, আমি ওই 3 সির সাথে এক্সাম দিছিলাম তো সেই দিন আপনাকে দিছিলাম হাতে। আচ্ছা ঠিক আছে। জি ম্যাম। ম্যাম আমাদেরটা প্লিজ একটু কনসিডার করে দেখেন ম্যাম তাহলে ম্যাম। লিভ নিলাম। ঠিক আছে, লিভ নাও, অ্যাটেন্ডেন্স সবার কাছে দিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ম্যাম আলাইকুম। 341টাও দেখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা।